হ্যালো এভরিবডি। তো এভরি টুইসডে মানে প্রত্যেক মঙ্গলবার যেরকম তোমাদের বলা হয়েছিল যে ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে কিন্তু অপশনাল হিস্ট্রি ক্লাস হবে, তার কিন্তু আজকের প্রথম ক্লাস রাহুল স্যার তোমাদের জন্য প্রেজেন্ট করতে চলেছেন। এই ক্লাসের মধ্যে স্যার তোমাদের কিন্তু বলে দিয়েছেন যে কীভাবে তোমরা হিস্ট্রি অপশনালের মডেল অ্যান্সার লিখতে হয় বা কিছু কিছু স্ট্র্যাটেজিস রয়েছে যে হিস্ট্রি অপশনাল নেওয়া তোমাদের ঠিক হবে কি হবে না। যারা 2021-এর জন্য নিয়ে ফেলেছো হিস্ট্রি অপশনাল তারা কীভাবে হিস্ট্রি অপশনালটাকে এগোবে, যারা 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা হিস্ট্রি অপশনালটাকে নিতে চাইছো, তার কি স্কোপ আছে না আছে, প্রচুর কিন্তু ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে দিয়েছে। 1 নম্বর 2 নম্বর আগামী কয়েকটা সপ্তাহে অনেকগুলো ভিডিও কিন্তু স্যারের আসবে, যেগুলো স্যার তোমাদের ডিসক্রাইব করবেন যে মডেল অ্যান্সার কীরকম লিখতে হয় বা একই কোশ্চেন কীরকম নেচারে আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের অপশনালে আসছে। হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে একটা কম্প্যাক্ট গাইডেন্স কিন্তু তোমাদেরকে স্যার তোমাদের দিয়ে দেবে। ওকে, এবং আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, পুরো একদম মডেল অ্যান্সার নিয়ে কিন্তু স্যার তোমাদের বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে তোমরা কিন্তু লিখবে। এটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 6টায় কিন্তু আমাদের ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে কিন্তু আসবে। এটা হচ্ছে ক্লাসেস। এছাড়া স্যার আমাদের প্ল্যাটফর্মে কিন্তু একটা ওই হিস্ট্রি অপশনালের কোর্স কিন্তু শুরু করেছেন অলরেডি, যেটাতে এখনও পর্যন্ত 10 জন অলরেডি এনরোল করে নিয়েছে আমরা টেলিগ্রামে নোটিফাইড করার পরেই। এখানে কিন্তু টোটালি কোর্সটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে। স্যার তোমাদেরকে পুরো গাইডেন্স করে দেবেন, ফুল গাইডেন্স করে দেবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে তোমাদের কোর্সের ডিটেলস দেওয়া আছে, ডেমো নোটস দেওয়া আছে। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও তো করতে পারো। ফিস কত আছে, কতদিনের ডিউরেশন, উইকলি শিডিউল দেওয়া রয়েছে। জুলাই মাস থেকে আমাদের কোর্সটা শুরু হচ্ছে। এছাড়া তোমরা কিন্তু এই নাম্বারটা 9333111815 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও করতে পারো। আমি তোমাদেরকে ডিটেলস পিডিএফটা দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। যারা ইচ্ছুক তারাই কিন্তু করবে 1 নম্বর। আর 2 নম্বর তোমরা যারা কিন্তু হিস্ট্রি অপশনাল নিয়েছো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, গো থ্রু করো এবং কোনো কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং আমাকে এই ভিডিওর কমেন্টই করে দিও। তাহলে আমি স্যারকে এই ভিডিওর কমেন্টগুলো আমি ফরওয়ার্ড করে দেবো। নেক্সট ভিডিওতে স্যার তোমাদের ভিডিও বানিয়ে দেবেন। ওকে, টিল দেন তোমরা এনজয় করো ভিডিওটাকে। আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউবিসিএস অপশনাল হিস্ট্রির স্ট্র্যাটেজি নিয়ে। এবং স্ট্র্যাটেজির নিয়ে আলোচনা করতে গিয়ে বা স্ট্র্যাটেজি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে করার জন্য আমি এখানে তোমাদের কাছে এই একটা প্রশ্ন খালি জাস্ট রেখেছি এক্সাম্পল হিসেবে। এবং এই প্রশ্নটা রেখেছি ড্রেন অফ ওয়েলথ, বাংলার পুরনো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পতন নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটাকে একটা মডেল প্রশ্ন হিসেবে রেখেছি এবং এখানে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে অপশনাল ডব্লিউবিসিএস অপশনাল হিস্ট্রি স্ট্র্যাটেজিটা ঠিক তোমাদের কেমন হওয়া উচিত, পড়াশোনাটা কেমন করতে হবে এবং কীভাবে ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতে ইতিহাস অপশনালে একটা ভালো মার্কস ক্যারি করা যায়। এখন দেখো, মার্কস ক্যারি করা নিয়ে প্রথমে আমি একটা কথা বলি, একদম ক্লিয়ারলি বলে দিতে চাই যে অপশনাল ইতিহাস মানে ইতিহাস এবং সাবজেক্টে অপশনালে নাম্বার পাওয়ার যে একটা বাজারি মানসিকতা প্রতিফলন দেখা যায়। বাজারি মানসিকতার প্রতিফলন বললাম এই কারণে, বিশেষ করে ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে বাজারে বহু জ্ঞানী পণ্ডিতদের আমরা সাধারণত দেখি যারা সাধারণত বলে যে বিসিএসের মতন পরীক্ষাতে ইতিহাসে আর কত নাম্বার, ইতিহাসে বেশি নাম্বার পাওয়া যায় না, হ্যাঁ এটা গড়পড়তা নাম্বার আসে। কেউ বলে ইতিহাস তো গল্প, আমি নিয়ে দেখেছি বাবু, বেকার নিয়ে কিছু লাভ নেই, যতই পড়ো এখানে স্কোর ভালো পাওয়া যায় না। এই ধরনের লোকজনের অভাব নেই যারা কিন্তু এই কথাগুলো প্রায়শই বলে থাকে। তো প্রথমত বলে রাখি যে এই বছর ডব্লিউবিসিএস মানে 2019 সালের যেটা মেন্সটার রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমার একজন খুব পরিচিত, সে আমার কাছে ইতিহাস পড়েছে অপশনাল, আমাদের ভিশন ডব্লিউবিসিএস থেকে ইনস্টিটিউট থেকেই পড়েছে। ধীরাজ ঘোষ তার নাম, আমি নামটাও বললাম। সে ডব্লিউবিসিএসের গ্রুপ এতে এবারে ইন্টারভিউ দিয়ে এসেছে। এখন পাবে কি না পাবে সেটা পরের কথা, তার অপশনাল এবার ছিল কিন্তু ইতিহাস। ওর ব্যক্তিগত পর্যবেক্ষণ, যে ওর যেটা বক্তব্য, স্যার আমি প্রায় 300-র কাছাকাছি অপশনালের নাম্বার পেয়েছি, কারণ না হলে আমার কম্পালসারি তো ততটা ভালো হয়নি 6টা পেপার। তো সুতরাং এখান থেকে আশা করি বুঝতে পারছো যে ডব্লিউবিসিএসের মতো অপশনাল পেপার হিসেবে ইতিহাসে 300 মতো স্কোর করা যায়। আবারও বলছি করা যায়, মিনিমাম 250+ স্কোর সিকিওর করা যায়, 250+ স্কোর। যারা ভিডিওটা আমার এই কথাগুলো শুনবে তারা হয়তো মনে মনে ভিডিওটা দেখতে হাসতেও পারো, আমাকে নিয়ে খিল্লিও ওড়াতে পারো, কিন্তু প্রথমত বলে রাখি যে এটা হলো কিন্তু বাস্তব ঘটনা। পাওয়া যায় মানে বললাম পাওয়া যায়, কারণ ইতিহাস
বা ইতিহাসের মতন সাবজেক্টের উপর কখনো কোনো কালে কোনো মহাপুরুষ এসে এইটা সেটে দেয়নি যে ইতিহাসে নাম্বার পাওয়া যায় না। সমস্ত পড়াশোনার ক্ষেত্রে যে আমাদের যে বিভিন্ন যে শৃঙ্খলাগুলো রয়েছে, যে ডিসিপ্লিনগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু স্কোর ওঠে। শুধু সেই সাবজেক্টটা স্কোর তোলার জন্য সেভাবে পড়তে হয়। প্রথমত বলি, যখন অপশনাল পরীক্ষা দিতে যাও তোমরা, দেখো তোমরা সকলেই জানো যে এটা নতুন করে তো বলার কিছু নেই আমার, যে WBCS-এর যে 6টা পেপারের যে পরীক্ষাটা হয় সেটা একেবারে সেই 2004-05 সালে যখন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতাম সেই সময়ের মতো আর কি। মানে এটা প্রায় টেস্ট ম্যাচের মতো, পরপর 2টো হাফে পরীক্ষা দিতে হচ্ছে, টানা পরীক্ষা দিয়ে যাচ্ছে, ফলত শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকে একটা ধকল বা ক্লান্তি থেকেই থাকে। তারপর মাঝখানে একটা দিন গ্যাপ দেয় BCS PSC, বা কখনো সেটাও দেয় না, সেটা না দিয়ে আবার অপশনালের পরীক্ষাটা থাকে। স্বভাবতই এই যে একটা মানসিক ক্লান্তি থাকে, শারীরিক ক্লান্তি থাকে, 6টা পরীক্ষা দেওয়ার পর অপশনালের পরীক্ষা, মাঝখানে একটা দিন গ্যাপ, একটা রাতের গ্যাপ, তার মাঝখানে রেস্ট নেব নাকি অপশনাল দেখব। ফলত অপশনাল পেপার পরীক্ষাটা হয়ে যায় ভীষণ চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স আরও এই কারণের জন্য, যেখানে তোমরা ওই কম্পালসারি পেপারের যে পরীক্ষাগুলো দাও বা দিচ্ছ বা দিয়েছো, সেগুলো সবই কিন্তু MCQ, বাংলা ইংরেজিটা বাদ দিলে। আর অপশনালটা তুমি যখন দিতে যাচ্ছ সেখানটা কিন্তু পুরোপুরি সাবজেক্ট, 400 নম্বরের পরীক্ষা, 3-6 ঘন্টাতে সময়, মানে 3 ঘন্টার মধ্যে 200 মার্কসকে তোমার নামাতে হবে। স্বভাবতই আমি মনে করি এটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা কাজ, যে ওই শারীরিক এবং মানসিক ক্লান্তিকে নিয়েও একেবারে শেষ দিন পর্যন্ত রাহুল দ্রাবিড়ের মতো একদম স্ট্রেট ব্যাটে কিন্তু খেলাটা। আর কথা আছে, আর শেষ ভালো তার সব ভালো। বেশিরভাগ ক্ষেত্রে যে মুশকিলটা হয়, আমি প্রথমত বলি, অপশনাল নিয়ে গড়পড়তা যে জায়গাগুলো তৈরি হয় ছেলে মেয়েদের মধ্যে, সেই জায়গাটা হচ্ছে যে অপশনালকে প্রথম থেকে তারা কোনো ইম্পর্টেন্স দেয় না। মানে যখন থেকে WBCS পড়া শুরু করলো, প্রথম থেকে প্রিলিমিনারি নিয়ে পড়া শুরু করলো, প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর তারপরে মেন্সের জন্য পড়াশোনা, মানে পরীক্ষা দেওয়ার পর মেন্সের জন্য পড়াশোনা শুরু করলো, তারপরে তারা শুরু করলো যখন প্রিলিমিনারি পাস করলো, তাহলে ভালো, তাহলে মেন্স চললো পড়াশোনা, তখন অপশনাল নোট খোঁজা শুরু হলো। অপশনাল নোট খোঁজা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রচুর। আজকাল তো ধরো ইতিহাস পড়ানোর লোকের তোর অভাব নেই, বিজ্ঞানে স্নাতক করা মানুষ তিনিও এসে ইতিহাস পড়িয়ে দিয়েছে। তো সুতরাং ইতিহাস নোট অপশনাল হিসেবে নোট পাওয়াটা খুব একটা অসুবিধার ব্যাপার নয়। যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো ফেসবুক গ্রুপে অমুক দাদা, অমুক স্যার, তমুক দিদির কাছ থেকে নোটস পেয়ে গেল, ব্যাস সেই নোটস যখন হাতে হস্তগত হলো, সেটা যখন করতলগত হলো, সেটা বিরাট আনন্দ। মানে আমার চাইতে আর পৃথিবীতে হ্যাপিয়েস্ট পার্সন আর কেউ নেই। WBCS টোটাল অপশনাল নোট আমি পেয়ে গেছি, এবং সেই সঙ্গে আবার এটাও চাহিদা থাকে, দাদা সাজেস্টিভ আছে তো, মানে এই বছরের জন্যই আছে তো। সেই নোট দেখে না যে সেই নোটগুলো যে দেওয়া হচ্ছে, সেই নোটগুলো কবে লেখা হয়েছে, সেই নোটগুলো আদৌ প্রশ্নের সঙ্গে উত্তরগুলো কতটা সঙ্গতি রয়েছে আনসারগুলোর, এসব না দেখেই সেই নোটগুলো কিন্তু সে জায়গা পায় তার চেয়ে ওই ছেলেটি বা মেয়েটির পড়াশোনার যে WBCS-এর বইগুলোর সঙ্গে থাকে নোটটা। সেই নোটটাকে ঝাড়াই পোছাই করে বের করা হয় পরীক্ষার হয়তো মাস দেড়েক আগে, আর তারপর ভাবে আমি তো ঝেড়ে মুখস্থ করে দিয়ে চলে যাব, ওখানে ইতিহাসে যা আসবে সব নামিয়ে দেব। কেউ আবার নোটসের জায়গায়, আমি নাম করে বলছি, ওরিয়েন্টাল পাবলিকেশন কিংবা জীবন মুখোপাধ্যায়ের মতো যে বই, সে বইয়ের সাহায্য গ্রহণ করে, ভাবে জীবন মুখোপাধ্যায়ের বই। আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম একটা পেজে একজন লিখেছে আবার যে WBCS অপশনালের জন্য জীবন মুখোপাধ্যায় বই কেমন হবে। ভাবো, জীবন মুখোপাধ্যায় বই পড়ে চলে যাবে ভাই। এবারে কথাও যেটা হচ্ছে যে সেটা যে তুমি যদি তোমার প্রস্তুতির ক্ষেত্রে যদি এই এফোর্ট দাও, তো তুমি ফলাফল কি আশা করবে? ফলাফল ডেফিনেটলি গড়পড়তা মার্কস আশা করবে। কারণ অপশনালে যখন পরীক্ষা দিতে যাচ্ছ, একজন হবু সিভিল সার্ভেন্টের কাছ থেকে একজন এক্সামিনার বা PSC কখনোই এটা আশা করে না যে সে বাজার চলতি কোনো গড়পড়তার নোট, যেগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়ায়, সেই নোটের সে হুবহু ওখানে তার উপস্থাপন ঘটাবে। কিংবা একজন এক্সামিনার কখনো এটা এক্সপেক্ট করে না একজন হবু সিভিল সার্ভেন্টের কাছ থেকে যে টোকা মেটেরিয়াল বা টোকা শব্দগুলোকে, এইসব লোন ওয়ার্ড দিয়ে
মানে সব টোকা শব্দ দিয়ে আর যাই হোক না কেন বিসিএস অপশনালে ভালো স্কোর করা যায় না। তাই ওই খাতাগুলো স্থান পাই ওই গড়পড়তা যে নাম্বার, সে গড়পড়তা নাম্বারের মধ্যে। কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো সময় ধরে হাতের হ্যান্ড মানে তোমার লেখা প্র্যাকটিস নেই, নোটসগুলোকে বা এক একটা নোটসকে তৈরি করে সেগুলোকে তোমার মডিফাই করার কোনো স্ট্র্যাটেজি নেই, শুধু রেডিমেড পেলাম, পড়ে বেরিয়ে গেলাম। এ দিয়ে আর যাক না কেন অপশনালে ভালো স্কোর সিকিওর করা যায় না, অন্তত ইতিহাস এবং সাবজেক্ট, অন্য সাবজেক্টে বলতে পারবো না। তো সুতরাং এই জায়গা থেকে দেখো আমি তোমাদের একটা কথা আমি এই জায়গা থেকে আমি যেটা বলতে চাইবো তোমাদের কাছে, সেটা হচ্ছে এই জন্য আমি যখন তোমাদেরকে এই অপশনালে দেখবে যে ভিডিওগুলো দিচ্ছি বা যে ভিডিওগুলো তোমরা পাচ্ছ আমাদের তরফ থেকে, ভিশন WBCS-এর তরফ থেকে, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে যাচ্ছি, অনেক এক্সট্রা কথা বলে যাচ্ছি। কেন বলে যাচ্ছি? কারণ আমার এই নোটটা হয়তো অনেকেই পাবে, অনেকেই হয়তো ভিশন WBCS-এর কাছ থেকে নেবে বা পড়বে তোমরা, কিন্তু প্রশ্ন এটা হচ্ছে সবার তো লেখার ধরন এক হয়ে যাবে। তাই জন্য আমি ইনফরমেশন দিচ্ছি যাতে তোমরা আমার এই ইনফরমেশনগুলোকে ভিডিওটার মাধ্যমে দেখে গ্যাদার করে তোমাদের মতো করে এডিট করে কিন্তু এই নোটটাকে একটু রিমডেলিং যেটাকে বলে সেটা কিন্তু করে নিও। অর্থাৎ আমি কিন্তু আমার নোটস সম্পর্কে এই বিষয়ে আবারও বলছি, যেটা আমার নোটস না, যে কোনো লেখার ক্ষেত্রেই আমরা সবসময় যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে সে ব্যক্তির স্বকীয়তা। আর WBCS-এর মতন যখন তুমি পরীক্ষায় দিতে যাচ্ছ সেখানে তো স্বকীয়তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালু থাকে। আচ্ছা, স্বকীয়তার যদি গুরুত্বপূর্ণ ভ্যালু না থাকে, তোমরা বাংলা বা ইংরেজির যে কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ পার্টটা 100-100-200 নম্বর পরীক্ষা দিচ্ছ, সরি 200-400 নম্বরে যে পরীক্ষা দিচ্ছ, সেখানে কি জানতে চায় তোমাদের কাছে? যে তুমি একজন বাঙালি হিসেবে, তুমি একজন ইন্ডিজেনাস, তুমি যে ভাষায় কথা বলো, তোমার যে মাতৃভাষায়, তুমি যে মাদার টাঙে তুমি কথা বলো, সেই তার ভাষা, তার প্রতি তোমার কতখানি গভীরতা আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি কিন্তু এটা কোনো গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছ না যে জীবন মুখোপাধ্যায় বই পড়ে গিয়ে তুমি নাম্বার তুলে নেবে। তুমি কিন্তু কোনো উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিচ্ছ না যেখানে তুমি বাজার চলতি স্যারের লেখানো নোট পড়ে গিয়ে নাম্বার তুলে নেবে। মনে রাখবে, এটা তুমি কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশাসনিক পদের কিন্তু চাকরির জন্য পরীক্ষাটা দিচ্ছ। তাই এখানে যারা এক্সামিনার, যারা ইতিহাস খাতা তোমার চেক করবেন, তারা কিন্তু তোমার চাইতে অনেক বেশি জানেন, এবং তুমি যখন তাদের কাছে ইতিহাস খাতায় তা পেশ করছো তখন কিন্তু তারা জানেন না যে তুমি কোন স্ট্রিমের মানুষ, তুমি আর্টসে নাকি তুমি সায়েন্সে নাকি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের। তারা যেহেতু ইতিহাসের শিক্ষক, তারা কিন্তু ঐতিহাসিক তারা একেবারে মানে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু খাতাটাকে পর্যালোচনা করবেন। অতএব এখানে যে বিষয়টা আমি বলতে চাইছি যে অপশনালে নাম্বার তোলার যেটা নাম্বার সিকিওর করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভাইটাল বা ক্রুশিয়াল যে দিক, সেই দিকটা হচ্ছে অ্যাট এনি কস্ট এক্সামিনারের কাছে তোমাকে এটা প্রমাণ করা যে তুমি আর যাই হোক না কেন ইতিহাসটা ভালো বোঝো। এবং তার জন্য আমি তোমাদেরকে কখনো এই কথা বলবো না যে তোমাদেরকে যেহেতু 6টা কম্পালসারি পেপার পড়তে হয়, তার সঙ্গে অপশনালের জন্য তাহলে আলাদা করে কি বই পড়তে হবে বা আলাদা করে নোটস তৈরি করতে হবে, একেবারেই না। কারণ সময় একটা আছে, তোমরা বাকিগুলো পড়াশোনা করছো, সেখানে অপশনালের জন্য আলাদা করে সময় দিতে আমি বলছি না। কিন্তু আমি যারা আমাদের সঙ্গে কোর্সে যুক্ত আছো, এই কোর্সে আমরা দেখো এখানে প্রত্যেকটা যে ভিডিও দিচ্ছি, প্রত্যেকটা যে স্টাডি মেটেরিয়াল আমরা তোমাদেরকে এনে দিচ্ছি, সে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালকে আমি কিন্তু শুধুমাত্র সে স্টাডি মেটেরিয়ালে যা আছে তার হুবহু বর্ণনাপূর্বক বিশ্লেষণ করছি না, কিন্তু আমি তার পারিপার্শ্বিকতা বা তার পারিপার্শ্বিক যে সঙ্গতিপূর্ণ যে প্রাসঙ্গিক ভাবনাগুলো রয়েছে, আমি সেই ভাবনাগুলোরও কিন্তু এখানে উত্থাপন করছি, এই কারণে যাতে তোমাদের এটা সুবিধে হয় যে আমার এই কথাগুলো শোনার পর তোমরা এই নোটটাকে তোমাদের মতো করে একটু চেঞ্জ করে নেবে, এডিট করে নেবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি, ইতিহাসের মতন বিষয়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সৃজনশীলতা। অপশনাল নোটসে তুমি যখন এক্সামিনারের কাছে ওই 1000 খাতার ভিড়ে তোমাকে আলাদা করে তোমার জাতকে চেনাতে হবে, 1000 খাতার ভিড়ে তোমাকে আলাদা করে তোমার জাতকে কিন্তু চেনাতে হবে। তোমার জাত না চেনাতে পারলে তুমি কিন্তু এক্সামিনারের কাছে ভালো নাম্বার অপশনালে আশা করাটা অন্যায়। এবং অপশনালে যদি তুমি ভালো মার্কস
না সিকিওর করতে পারো, তোমরা সকলেই জানো যে বিসিএস পাওয়াটা কিন্তু কতটা কঠিন হয়ে যাবে। অন্ততপক্ষে অপশনাল একটা ভালো নাম্বার সিকিওর করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক আ সাকসেসফুল ট্রিপ স্পেশালি ইন দ্য ফিল্ড অফ WBCS এক্সিকিউটিভ পার্ট অফ দিস এক্সাম, দ্যাট ইজ ওয়াই এটা ফোরমোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কাছে যে অপশনালটা ভালো স্কোর সিকিওর করা। এবারে প্রশ্ন হচ্ছে, আমি বলবো স্ট্র্যাটেজি। দেখো, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গেলে প্রথম থেকে বলবো যে সেটা হচ্ছে তুমি যে ভাষাতে পরীক্ষা দাও না কেন, আমি দেখেছি অনেক ছেলেমেয়ের মধ্যে এই একটা নোশন কাজ করে যে স্যার আমি তো ইংরেজিতে পড়াশোনা করছি, তো আমি কি তাহলে পরীক্ষাটা ইংলিশে দেবো? আমি শুনেছি ইংলিশে দিলে নাকি ইতিহাসে বেশি নম্বর পাওয়া যায়। অনেকে বলে স্যার বাংলায় নাকি দিলে ভালো নাম্বার পাওয়া যায় না। আমি প্রথমত বলি এই ধরনের কোনো বায়াসনেস নেই। বাংলায় দাও বা ইংরেজি দাও, এই ধরনের কোনো বায়াসনেস কিন্তু নেই। তোমার পছন্দ মতো তুমি যে কোনো ভাষায় পরীক্ষাটা দিতে পারো। শুধু মনে রাখতে হবে বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই পরীক্ষাটা দাও না কেন, লেখাটার ভেতর আবার বলছি তোমাদের যে স্বকীয়তা রয়েছে, তোমাদের যে নিজস্বতা রয়েছে, সেই স্বকীয়তা বা নিজস্বতার যেন ছাপটা থাকা ভীষণ জরুরি। কারণ ইতিহাস তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, এক্সামিনার যিনি দেখবেন খাতা, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশেষ যারা তোমার ইউনিভার্সিটির অধ্যাপক তারাই খাতা দেখেন। তো এই সমস্ত ইউনিভার্সিটির অধ্যাপকেরা কিন্তু তোমাদের চাইতে অনেক বেশি জানেন। তাই তুমি কতটা জানো, মানে তুমি কতটা তথ্যগত তোমার জ্ঞান রয়েছে, এটা জানানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে তুমি বিষয়টাকে কত ভালোভাবে বুঝতে পেরেছো। তাই শুধুমাত্র ইতিহাসের মতন সাবজেক্টে শুধুমাত্র তথ্য নয়, তথ্যের সঙ্গে সঙ্গে তত্ত্বের অবতারণা করা ও তথ্য ও তত্ত্বের পারস্পরিক সমন্বয়পূর্বক বিশ্লেষণটাই হচ্ছে কিন্তু ইতিহাসে অপশনাল নাম্বার তোলাটা ভালো একটা দিক বলে আমি কিন্তু মনে করি। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ধরো, এক্সাম্পলটা হচ্ছে যে 1857 সালের মহাবিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? 1857 সালের মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? বিশেষ এই প্রশ্ন। তো ধরো এই প্রশ্নটা আনসার কেমন হবে? এই প্রশ্নটা আনসার হবে যে 1800 আনসার লেখার ক্ষেত্রে তার কন্টেন্ট কি হবে? কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তুমি যখন এই 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম কিনা জানতে, তার মানে 1857 সালের বিদ্রোহের যে প্রকৃতি, অর্থাৎ নেচার অফ দি রিভোল্ট অফ 1857, সেটার বিশ্লেষণটা আমাদেরকে প্রথমে করতে হবে। যে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে যেটা বিতর্ক বা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সে কন্ট্রোভার্সিটা প্রথমে আমাদের কিন্তু খুব সংক্ষেপে উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছো তো? যে জাতীয়তাবাদী যে ইংরেজ ঐতিহাসিক, যারা ব্রিটিশ অফিসিয়াল হিস্টোরিয়ান, মানে ব্রিটিশ আধিকারিক ছিল, পরবর্তীকালে ঐতিহাসিক হয়েছেন, তারা 1857 সালে বিদ্রোহকে সামনে থেকে দেখেছেন। তারা এই বিদ্রোহটাকে বলেছেন, 1857 সালে বিদ্রোহকে বলেছেন এটা হলো জাস্ট কেবলমাত্র কথাটা সেপয় মিউটিনি, একটা সাধারণ সিপাহী বিদ্রোহ, বা একটা বলেছেন যেটা হচ্ছে একটা সামরিক বিদ্রোহ, সশস্ত্র বিদ্রোহ। বা ধরো যারা হচ্ছে মার্কসিস্ট হিস্টোরিয়ান, তারা বলেছে যে ভারতের সেই সময়কার যে প্রচলিত সামন্ত তান্ত্রিক যে কাঠামো ভেঙে যাচ্ছিল, সেই সামন্ততান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে মানুষের বিদ্রোহ। আবার জাতীয়তাবাদী ঐতিহাসিকরা, তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নাম বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। আমরা দেখেছি বিনায়ক দামোদর সাভারকরই এই প্রথম কথাটা তুললেন যে 1909 সালে তার প্রকাশিত যে বিখ্যাত বই ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, সেখানে তিনি প্রথমবার 1857 সালে বিদ্রোহকে বললেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। এইবারে তুমি যখন ওই বিনায়ক দামোদর সাভারকরের ওই ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স তিনি বললেন যে 1857 সালে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, এই লাইনটা উল্লেখ করার পর এইবারে তার সাপেক্ষে তোমার কিন্তু বর্ণনাটা চলবে। এই লাইনটা আলোচনা করার পর তার সাপেক্ষে কিন্তু এবার তুমি তোমার ওই আমাদের কি নাম বিনায়ক দামোদর সাভারকর, যিনি বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা, তার কথা উল্লেখ করার পর কোন বইতে বলেছেন, কত সালে বলেছেন, সেটা উল্লেখ করলে, তার আগের বক্তব্যগুলো উল্লেখ করলে, এইবারে
তারপর এবার ওই বিনায়ক দামোদর সাভারকারের যে বক্তব্য, বিনায়ক দামোদর সাভারকারের যে বক্তব্য, সেই বক্তব্যটার সঙ্গে পূর্ববর্তী যে ঐতিহাসিকদের কথা তুমি বলেছো, ওই জাতীয়তাবাদী এই সাম্রাজ্যবাদী ঐতিহাসিক, মার্কসিস্ট ঐতিহাসিক, সাবলটান ক্লাসের ঐতিহাসিক, আধুনিক প্রোগ্রেসিভ ঐতিহাসিক, তাদের সঙ্গে এবার তুলনামূলক আলোচনাটা শুরু করব যে বিনায়ক দামোদর সাভারকারের এই বক্তব্যের বিরোধিতা করছেন কারা কারা। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, রমেশচন্দ্র মজুমদার বিনায়ক দামোদর সাভারকারের 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার বিরুদ্ধে তীব্রভাবে কিন্তু প্রতিবাদ করছেন। তিনি বলছেন না না না, এটা কখনোই ভারতের স্বাধীনতা যুদ্ধ ছিল না, এটা প্রথম বিদ্রোহ ছিল না। তাহলে রমেশচন্দ্র মজুমদার কোন তাহলে প্রথমে তোমার এই প্রশ্নটা আনসার লিখতে গেলে কী হবে, যে বিনায়ক দামোদর সাভারকারের কথা উল্লেখ করে দেওয়ার পর তুমি এবারে লিখবে যে বিনায়ক দামোদর সাভারকার কোন প্রেক্ষাপট থেকে তিনি এটাকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলছেন, এবং তোমার নিজস্ব ভাবনা যেটা রয়েছে, সে তোমার নিজস্ব ভাবনাতে তোমার কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়েছে বিনায়ক দামোদর সাভারকারের এই বক্তব্যটা। কি বললাম, বুঝতে পেরেছ? দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এইবারে রমেশচন্দ্র মজুমদারের মতো আধুনিক ঐতিহাসিকেরা বা রমেশচন্দ্র মজুমদারের মতো আধুনিক ঐতিহাসিক যারা কিন্তু বিনায়ক দামোদর সাভারকারের সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন, অন্ততপক্ষে এই বক্তব্যটা পেশ করার ক্ষেত্রে আর.সি. মজুমদার কেন বিরোধিতা করছেন, তিনি কোন লাইন থেকে বিরোধিতা করছেন, এবং তার বিরোধিতা করার প্রধান এলিমেন্টগুলো কী কী, কারা আর.সি. মজুমদারকে সমর্থন করেছেন, কারা বিনায়ক দামোদর সাভারকারকে সমর্থন করেছেন। যারা করেছেন তাদের বক্তব্য, তাদের প্রধান এক্ষেত্রে তাদের প্রধান বক্তব্য বা তাদের প্রধান যুক্তি কী, যারা আর.সি. মজুমদারকে করেছেন বা যারা বিনায়ক দামোদর সাভারকারের মতের বিরোধিতা করেছেন তাদের যুক্তিগুলো কী। এই দুইয়ের সাপেক্ষে কিন্তু এই প্রশ্নের আলোচনা কিন্তু এগুলো থাকবে, এবং মূল্যায়নে গিয়ে কিন্তু সেখানে তুমি তোমার মতকে প্রতিষ্ঠা করবে যে তুমি কি ভাবছো একজন সাবালক বা সাবালিকা, একজন দেশের তুমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তোমার ভাবনাটা কি, সে তোমার ভাবনার কিন্তু তোমার ভাবনার যে একটা বহিঃপ্রকাশ বা তার যে প্রকাশ, সেটা যেন ওই এভ্যালুয়েশন বা ওই মূল্যায়ন পাঠটাই থাকে। এটা একটা এক্সাম্পল দিলাম। তাই কি বললাম, যে তথ্য শুধুমাত্র নয়, তথ্যের সঙ্গে তত্ত্বের এক সামগ্রিক মিশেল হচ্ছে অপশনালে নাম্বার তোলার একটা খুব বড় জায়গা। এরকম এক্সাম্পল সব ক্ষেত্রে দেওয়া যায়। এবং আরেকটা কথা বলে রাখি, WBCS অপশনাল ইতিহাসের যে প্রশ্ন, তোমাদের সঙ্গে আমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখবে আলোচনা করবো, একেবারে প্রশ্ন ধরে আলোচনা করবো আমাদের এই কোর্সে। এবং আমরা এই কোর্সটা ঠিকই করেছি যে ভিশন WBCS এর তরফ থেকে আমাদের কোর্সে পরিষ্কারভাবে আমরা বলেছি এটা, যেটা কোনো সাজেস্টিভ আমরা তোমাদের কোনো কোর্স এখানে প্রশ্ন আমরা দিচ্ছি না, সাজেস্টিভ দিচ্ছি না। আমরা একেবারে অধ্যায় ধরে অপশনাল ইতিহাসের যে 4টে পর্ব রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের সুলতানি যুগ ও মুঘল আমল, আধুনিক ভারতের ইতিহাস এবং আধুনিক বিশ্বের ইতিহাস ও কন্টেম্পোরারি হিস্ট্রি, এই 4টে যে পেপার রয়েছে, 4টে পেপারের আমরা প্রত্যেকটা পেপারের অধ্যায়কে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব, প্রত্যেকটা অধ্যায়কে, এবং প্রত্যেকটা অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো হওয়া উচিত বা হতে পারে আমরা সেভাবে কিন্তু আলোচনা। যেমন হরপ্পা সভ্যতা নিয়ে যখন আমরা বলবো, তখন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব কিংবা হরপ্পা সভ্যতার পতন নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু আমাদের আলোচনার ধাপ, কারণ আমরা চাই না, কারণ দেখো অপশনাল আমরা চাই না যে তুমি কোনোভাবে আমাদের কাছে কোর্স করার পর এই বিষয়টা অভিযোগ তুলতে যে স্যার আমি তো অনেকগুলো জিনিস বাদ চলে গেল, না বাদ যাবে না। সেই জন্য আমরা কিন্তু একেবারে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে আমাদের উইকলি যে কোর্সটা কন্ডাক্ট হবে, উইকলি যে কোন বিষয়গুলো প্রত্যেকটা মাসের প্রত্যেকটা সপ্তাহে, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয়, চতুর্থ সপ্তাহে কী গুলো আমরা আলোচনা করব, তার কিন্তু আমরা একেবারে একটা তালিকা পর্যন্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো। তো এক্ষেত্রে যে কথাটা বলছিলাম, তো কারণ দেখো, কারণ আমরা চাই না যে কখনোই তুমি আনকমন পেয়ে যাও। আনকমন পাওয়াটা খুব অসুবিধা, কারণ প্রথমত হচ্ছে ইতিহাস অপশনাল তুমি রাখছো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু ইতিহাসের ছাত্র বা ছাত্রী নয়। সেক্ষেত্রে আনকমন পড়ে গেলে একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বা একজন অন্য সাব স্ট্রিমের বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী, সে কীভাবে সেটাকে
ম্যানেজ করবে। ইতিহাসের ছেলে বা মেয়ে হলে না হয় বলা যেতে পারে সে হয়তো তার পূর্ব ধারণা, সেই পূর্ব ধারণার সে প্রয়োগ ঘটিয়ে আলোচনা করতে পারবে। তো এক্ষেত্রে আমি যে বিষয়টা তোমাদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেই জন্য সেটা হচ্ছে তোমাদের কমন রাখার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে টোটাল প্রশ্নটা হাতে রেখে একেবারে 2000, কারণ আমাদের এই যে অধ্যায়ভিত্তিক যে আলোচনা আমাদের এই কোর্সে, আমরা কিন্তু 2000 থেকে 2020 2000 থেকে 2019 তার পুরো অপশনালের যে তোমার আমাদের রয়েছে মানে প্রশ্ন, সেই প্রশ্নের সাপেক্ষে কিন্তু আমরা আলোচনা করব। সঙ্গে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা করব, যাতে তোমাদের কাছে পুরো অপশনাল ব্যাপারটা একটা ক্লিয়ারেন্স, একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়, কোনো সুপারফিশিয়াল ধারণা নিয়ে তোমরা না যাও। শুধুমাত্র প্রশ্ন কেন্দ্রিকতা আবর্তে থাকা চলবে না, প্রশ্নের বাইরে বেরিয়ে পুরো, যেহেতু তোমাদের অপশনালের পাশাপাশি ইতিহাস কম্পালসারি 100 নম্বরে পড়তে হচ্ছে, তোমাদেরকে প্রিলিমিনারিতে 50 নম্বর ইতিহাস পরীক্ষা তোমাদেরকে যেহেতু ওখানে অবতীর্ণ হতে হচ্ছে, স্বাভাবিকভাবেই ইতিহাসের উপর তোমাদের কিন্তু এখানে অপশনালের এই যে ইন্ডিয়ান হিস্ট্রি যে পার্টটা রয়েছে, এটাকে যদি একটু যদি ফ্লেক্সিবল ওয়ে থেকে পড়াশোনা করতে পারো, তাহলে বলা যেতে পারে কম্পালসারি পার্টটা এবং প্রিলিমিনারি পার্টটা তোমাদের কিন্তু এর মধ্যে কভার আপ হয়ে যাবে। এই জন্য আমার প্রথম অনুরোধ হচ্ছে যে অপশনাল পড়াটা একেবারে যেদিন থেকে তুমি WBCS পড়া শুরু করবে বলে ঠিক করেছো সেই দিন থেকে পড়া শুরু করো, কারণ অপশনাল হচ্ছে তোমার প্রধান তুরুপের তাস। আবারও বলছি, অপশনালকে তুমি যদি অবহেলা করো তাহলে অপশনাল কিন্তু তোমাকে WBCS পরীক্ষার ক্ষেত্রে অবহেলা করাবে। সে কারণের জন্য তুরুপের তাস হিসেবে অপশনালকে তোমরা শুরুর থেকে গুরুত্ব দাও। শুরুর দিন থেকে, যেদিন থেকে তুমি প্রিলিমিনারির জন্য পড়া শুরু করেছো বা মেন্সের জন্য পড়া শুরু করো, সেদিন থেকে অপশনালের জন্য কিন্তু পড়া শুরু করো। কারণ তুমি যখন অপশনাল পরীক্ষা দিতে যাবে, একটা স্ট্যাটিস্টিক্স বলি, সেখানে 200 নম্বরের পরীক্ষা তোমাকে 3 ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তো 3 ঘন্টার মধ্যে তুমি যদি 200 নম্বরের পরীক্ষা দাও, 3 ঘন্টার মধ্যে 200 নম্বরের পরীক্ষা দিলে প্রত্যেকটা প্রশ্ন পিছু তুমি দেখার সময় পাবে, প্রশ্নটাকে দেখে ভাবার সময় পাবে, যেন কত মিনিট ভাবার সময় পাবে। আমার এক স্টুডেন্ট এটা হিসেবটা করে বললে, স্যার ভাবার সময় পাওয়া যায় 2.5 মিনিটের মতো, 2.5 থেকে 3 মিনিট। আর এই প্রশ্নটা আনসার লিখতে হবে কত মিনিটের মধ্যে? 15 থেকে 17 মিনিটের মধ্যে। জাস্ট ভেবে দেখো, প্রশ্নটা দেখে ভাবার সময় পাবে 3 মিনিট, আর প্রশ্নটা আনসার লিখতে হবে 15 থেকে 17 মিনিট। তা না হলে তুমি কিন্তু কখনোই 200 নম্বর কমপ্লিট করে আসতে পারবে না। সেই জন্য যেটা জরুরি তোমাদের কাছে অপশনাল পেপার লেখার ক্ষেত্রে, অপশনাল আনসার ইতিহাস লেখার রচনার ক্ষেত্রে, ইতিহাস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, শুরুর দিন থেকে যেদিন থেকে তুমি অপশনাল পড়া শুরু করেছো সেই দিন থেকে প্রত্যেকটা প্রশ্নকে তুমি পড়ছো, আর সেটাকে তুমি খাতায় না দেখে একদম ঘড়ির বা তোমার ফোনের স্টপ ওয়াচ অন করে তুমি পরীক্ষা দিচ্ছ। প্রথম দেখবে যে এই পরীক্ষাটা দিতে গিয়ে তোমার সময় লাগছে 52 মিনিট, 53 মিনিট, কখনো 1 ঘন্টা কিন্তু লাগতে পারে। কারণ কি? কারণ তোমার এতদিন ধরে কিন্তু কোনো রাইটিং প্র্যাকটিস নেই, অনেক দিন আগে তুমি কিন্তু লেখার অভ্যেস ছেড়ে দিয়ে এসেছো, তাই স্বাভাবিকভাবেই তোমার কিন্তু এই সময়টা কিন্তু লাগবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে প্রত্যেকটা প্রশ্নকে তুমি যখন মেমোরাইজ করছো আর তারপর সেটাকে যখন তুমি খাতায় না দেখে লিখছো, এটা যদি সপ্তাহে 2টো করে প্রশ্ন ক্ষেত্রে করতে পারো, দেখবে একটা সময় গিয়ে 3 মাস টানা যদি মানে এই সপ্তাহে 2টো করে প্রশ্ন না দেখে লিখতে পারো এবং যদি এটাকে কনসিস্টেন্সি রাখতে পারো, আমার ধারণা না, সত্যি কথা, এটা দেখবে 3 মাস পর ওই সময়টা কমে চলে এসছে, দেখবে 20 মিনিট বা 25 মিনিট। আর যদি টানা 1 বছর ধরে করে যেতে পারো, দেখবে তোমার ওই একটা প্রশ্ন লেখার সময় কমে এসছে প্রায় 15 মিনিট থেকে 17 মিনিটের মধ্যে, যেটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে করে না। ভাবে আমি কি একেবারে, অর্থাৎ আমাকে এখানে রিহার্সাল করার কোনো দরকার নেই, আমি কোনো রিহার্সাল করব না, আমি একেবারে মঞ্চে গিয়ে কাঁপাবো, কিন্তু হয় না। আমি রিহার্সাল না করে গিয়ে যদি মঞ্চে যদি কাঁপাতে যাই, কোথাও না কোথাও গিয়ে আমার ঠোঁট বা আমার হাত বা আমার পা কিন্তু নার্ভাসনেসে কিন্তু কেঁপে যেতে পারে। আর সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা বললাম যে সেটা হচ্ছে যে লেখার প্র্যাকটিস হচ্ছে অপশনালে নাম্বার তোলার ক্ষেত্রে বা ভালোভাবে অপশনাল পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা খুব ভালো একটা দিক। কারণ আবারও সেই কথাটা আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো যে তার সব ভালো যার শেষ ভালো, এটা যে ঘটনা।
এর সঙ্গে আর একটা বিষয় বলবো, যেটা এর সঙ্গে আরেকটা বিষয় বলবো, যে সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজির ক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা তোলে, যে আমি অন্তত এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে স্যার অপশনাল পেপারে ইতিহাসে কত আমাদেরকে নাম্বার, এই কত পাতা লিখতে হবে, কত পেজ লিখতে হবে, এটা বিরাট বড় একটা প্রশ্ন। 20 নম্বরের জন্য কত লিখতে হবে, 40 নম্বরের জন্য, এই সমস্ত মানে একটা অকওয়ার্ড প্রশ্ন। 20 নম্বরের জন্য স্যার কত লিখতে হবে, 40 নম্বরের জন্য স্যার কত লিখতে হবে, এই ধরনের প্রশ্ন আমি সম্মুখীন হয়েছি, সম্মুখীন হই প্রায় অপশনাল নিয়ে কথা বলতে গিয়ে। আমি এক্ষেত্রে তোমাদেরকে আনসারটা দিই, তোমাদের এই প্রশ্ন থাকতে পারে যে কত পাতা লিখবো। দেখো, আধুনিক ইতিহাস চর্চা মানে আমরা যখন পড়াশোনা করেছি, ওই পাঠশালা বা বিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করেছি, সেই সময়টা সত্যি কথা বলতে কি আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যে সিস্টেম ছিল, ইনফ্যাক্ট এখনও যেটা আছে, সেখানে আসলে কী হতো, কোনো বিষয়কে যে কোনো বিষয়কে, ইতিহাস শুধু না, যে কোনো বিষয়ে কিন্তু যে তার যে একটা সাবজেক্ট ওরিয়েন্টেশন রয়েছে, অর্থাৎ ওই বিষয়ভিত্তিক ভাবনা থেকে কিন্তু সেই বিষয়টাকে আমাদের ক্লাসরুমে হোক বা আমাদের প্রাইভেট টিউশনিতে হোক না কেন উপস্থাপিত কোনো করা হয়নি। ফলত সেই বিষয়টা আমরা কিন্তু আত্মীকরণ না করে সেই বিষয়টাকে আমরা ওই রবীন্দ্রনাথ তার অসন্তোষের কারণে বলেছিলেন না, যে শিক্ষাকে আমরা মানে কি বলবো, যে বাহন করিতে পারিলাম না। ফলত ওই বিষয়টা কি হয়, আমাদের কাছে একটা বহন করার মতো জায়গা হয়ে যায়। কখনো আমরা ভালোবেসে সেই বিষয়টাকে কিন্তু পড়তে শিখিনি, পড়াতে আমাদের শেখানো হয়নি, পড়তে শেখানো হয়নি, কারণ আমাদেরকে বলা হয়েছে তোমরা হচ্ছে কি না নম্বর তোলার একটা সিস্টেমের মধ্যে বাস করছো। এই নম্বর তোলার সিস্টেমটা হচ্ছে এরকমই একটা সেই সুকুমারের আবোল তাবোলের হাজারুর মতো একটা ব্যাপার, যেখানে কিন্তু তোমাকে শুধুমাত্র নম্বর তুলতে হবে। তুমি যদি ভালো নম্বর না তুলতে পারো, তাহলে তোমাকে সাবজেক্ট নিয়ে কোনো ভ্যালিউ তোমার নেই। সেই কারণের জন্য আমাদের মধ্যে এই প্রবণতাটা তৈরি হয়ে গেছে ইতিহাস এবং সাবজেক্টে, যে ইতিহাস এমন একটা বিষয় যেখানে আমার যদি কিছু মনে না থাকে, আমি গল্প লিখে দিতে পারি। আমার যদি কিছু মনে না থাকে, তাহলে আমি যুদ্ধের কথা নিয়ে খাতা ভরিয়ে দিতে পারি। আর ইতিহাস মানে গড় গড় করে আমাকে মুখস্থ করে যেতে হবে, আর যত বেশি পাতা আমি লিখবো তত বেশি নাম্বার আমি কিন্তু সিকিওর করতে পারবো। বলে রাখি, এই ধারণাটা অন্ততপক্ষে আজকের দিনের এই 21st সেঞ্চুরির উত্তর আধুনিক যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চার ক্ষেত্রে একেবারে বেমানান। শুধু বেমানান বললেই চলে না, একেবারেই কিন্তু এই ভাবনাটির কোনো সারসত্যতাই নেই বলা যেতে পারে, কোনো সারবস্তুই নেই। এই ভাবনাটি একেবারে অন্তঃসার শূন্য একটি ভাবনা। তো সুতরাং আমরা এটা বলতেই পারি, যে এই যে কথাটা একটু বললাম, সে কারণে তুমি ক পাতা লিখছো, বা তুমি 20 নম্বরের জন্য 10 পাতা লিখছো না 40 পাতার জন্য 18 পাতা লিখছো, এরকম ভাবার কোনো কারণ নেই। যারা এক্সামিনার তারা কখনো এই দৃষ্টিভঙ্গি নিয়ে খাতা দেখতে বসেন না যে তোমার খাতাতে কতগুলো পেজের পরিমাণ আছে, বরঞ্চ এটা অনেক সময় কিন্তু ইরিটেশন যেটাকে বলে, অর্থাৎ বিরক্তি যেটাকে বলে, সেই বিরক্তি কিন্তু ভীষণ রকমে উৎপাদন করে। কারণ যদি একজন স্টুডেন্টের খাতায় যদি 40-50টা পেজ থাকে, স্বভাবতই আমাদের ভেতর দেখার খুব একটা ইচ্ছে থাকে না, দেখার ইচ্ছেটা আমরা হারিয়ে ফেলি। কারণ এত পেজ নিয়ে লিখেছে, ঠিক আছে। সেজন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু দি পয়েন্ট আনসার, অর্থাৎ তোমার প্রশ্ন যা চেয়েছে সে প্রশ্নের সাপেক্ষে উত্তর। ওই যে বললাম 1857 সালে মহাবিদ্রোহকে বললাম, ওই 1857 সালে মহাবিদ্রোহে তখন আমি যেভাবে কন্টেন্টটা সাজিয়ে দিলাম, তুমি ওই কন্টেন্টে লেখো, তোমার ম্যাক্সিমাম লেখাটা যদি মিডিয়াম সাইজের স্ট্যান্ডার্ড হাতের লেখা হয় তোমার, সেক্ষেত্রে কত হতে পারে, খুব বেশি হলে তোমার লেখাটা হয়তো 2-2.5 পাতা মতো হবে। কিন্তু এই লেখাটা সলিড লেখা, কন্টেন্ট সলিড। কিন্তু এবার ওই আনসারটা লিখতে গিয়ে তুমি যদি লেখো 1857 সালে বিদ্রোহ কবে হয়েছিল, 1857 সালে বিদ্রোহে কারা যোগদান করেছিল, 1857 সালের বিদ্রোহের ফলাফল কী হয়েছিল, অটোমেটিকলি তোমার লেখাটা অনেক বেশি বড় হয়ে যাবে। অতএব অপ্রাসঙ্গিক লেখা লিখে খাতা ভরিয়ে পেজ বড় করে আত্মতৃপ্তি পাওয়ার কোনো জায়গা নেই যে আমি অতিরিক্ত নাম্বার পেতে পারি। তাই প্রথম থেকেই মাথার থেকে ধারণাটা সরিয়ে দাও যে 20 নম্বরের প্রশ্নের জন্য আমার ক পাতা আনসার হবে। কোথাও কোনো জায়গায়
আমি এতদিন ধরে ইতিহাস পড়ছি বা পড়াচ্ছি, তাতে আমার কোথাও কোনো জায়গায় এই বিষয়টা এখনও পর্যন্ত খুঁজে পাইনি যেখানে হেরোডাস থেকে আরম্ভ করে আধুনিক ইতিহাসকাররাও কোথাও এই জায়গায় আমাদের কোথাও কোনো ইনস্ট্রাকশন দেননি যে এত পাতা লিখলে ইতিহাসে এত নাম্বার পাওয়া যায়। তাই এত পাতা হলো ইতিহাসে নাম্বার পাওয়া বা ইতিহাসে ভালো লেখার কখনো মাপকাঠি ছিল না, নেই আর থাকবেও না। তাই এই ধারণাটা মাথা থেকে মুছে ফেলো। প্রথম দিন থেকে আমি বললাম স্ট্র্যাটেজি যেটা হবে ইতিহাস অপশনে নাম্বার ভালো তোলার ক্ষেত্রে, প্রশ্ন তোমাকে যেটা চেয়েছে অ্যাকর্ডিং টু প্রশ্ন তোমার উত্তর কিন্তু ছোঁয়া, এবং সেই উত্তরপত্রের ভেতর কিন্তু আবারও বললাম যে তোমার স্বকীয়তার ছাপ থাকবে, তোমার সৃজনশীল ভাবনার ছাপ থাকবে, এবং তুমি যে একজন আধুনিক মনস্ক এবং তোমার যে উদার নীতিবাদ বা আধুনিক প্রোগ্রেসিভনেসের দ্বারা তুমি দীক্ষিত তার কিন্তু লেখার ভেতর ছাপ থাকবে। এক্সামিনার চান, কারণ দেখো ইতিহাসকে এটাও অনেক লোকজন ইতিহাসকে কী বলে, ওই ওই তোমার বলে ব্যাকডেটেড সাবজেক্ট, অতীতের সাবজেক্ট। আসলে তা নয়। কে বলেছে ইতিহাস অতীতের সাবজেক্ট? ইতিহাস আসলে অতীতের সাবজেক্ট না। অতীতকে যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের ঐতিহ্যকে জানবো কীভাবে, তাই না? আমরা আমাদের মানব সভ্যতা টিকিয়ে রেখেছি কেন? আমাদের মানব সভ্যতা কি শুধুমাত্র বর্তমান আর ভবিষ্যতের ভিত্তি করে টিকে আছে? একেবারেই না। তাহলে তো পৃথিবীর কোনো দেশে ইতিহাসই পড়ানো হতো না। আসলে আমরা আমাদের অতীত গৌরবময় হোক বা কলঙ্কিত হোক না কেন, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে থাকি এবং তারপর সেই শিক্ষাকে নিয়ে বর্তমানের পথ বেয়ে আমরা ভবিষ্যতের দিকে এগোতে থাকি। তো সুতরাং আমাদের জীবনের ক্ষেত্রে যেমন অতীত ভীষণ গুরুত্বপূর্ণ, একইভাবে বলা যেতে পারে মানব সভ্যতার ইতিহাসেও কিন্তু অতীত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাই অশোকের ধর্ম নিয়ে যখন তোমাদেরকে বিসিএস প্রশ্ন দেবে, কী লিখবে অশোকের ধর্ম নিয়ে? জীবন মুখোপাধ্যায় বা ওরিয়েন্টালের লেখার কোনো দরকার নেই। অশোকের ধর্ম নিয়ে যখন লিখতে যাবে তখন লিখবে যে অশোকের ধর্মকে তুমি আজকে এই 21st সেঞ্চুরিতে বসে রয়েছো, বিজ্ঞানের তথ্য প্রযুক্তির যেখানে বিপ্লব ঘটে গেছে, যেখানে চীন আজকে একটা কৃত্রিম সূর্য বানিয়ে ফেলেছে, যেখানে আমেরিকা নাসাতে তার রোভার্স থেকে মঙ্গল গ্রহ থেকে তার ওখানকার যে মঙ্গল গ্রহের যে হাওয়ার শব্দ শুনে পাঠাচ্ছে, আর সেই পৃথিবীতে দাঁড়িয়ে তুমি যখন অশোকের ধর্ম নিয়ে আলোচনা করবে কীভাবে লিখবে? মানলাম বিজ্ঞান এগিয়ে গেছে, প্রযুক্তি প্রচুর এগিয়ে গেছে, হয়তো কোনো একটা দিন পর আমরা হয়তো আমাদের বহু প্রতীক্ষিত সেই দিকটাও দেখতে পাবো যে কোনো গ্রহে হয়তো এলিয়েন আছে বা কোনো গ্রহে হয়তো জীবের অস্তিত্ব রয়েছে। কিন্তু সেই যাই হোক না কেন, বিজ্ঞান প্রযুক্তি যত এগোক না কেন, আচ্ছা আমাকে একটা কথা বলো দেখিনি, বিজ্ঞান প্রযুক্তি যত এগোক মানবিকতা পৃথিবী থেকে কিন্তু চলে যাবে? আমাদেরকে যন্ত্র, আমাদেরকে রোবট সব কাজ করে দেবে, আমাদের খাইয়ে দেবে, আমাদের হয়ে তারা গাড়ি চালিয়ে দেবে, আমাদের সমস্ত কাজ করে দেবে, কিন্তু রোবট বা যন্ত্র কোনোদিন কিন্তু মানবিকতা বা নীতিবোধের কথা বলতে পারবে? একবারই না, বলতে পারবে না, তাই না? তো অশোকের ধর্ম নিয়ে আলোচনা করবে, এটা হচ্ছে ঘটনা যে সেটা হচ্ছে যে মানুষ অশোকের ধর্ম নিয়ে আলোচনা করবে, তখন এটাই যে অশোকের ধর্ম আজও পৃথিবীতে প্রাসঙ্গিক। কারণ অশোকের ধর্মের বোধের যে নীতিবোধের কথাগুলো বলা হয়েছিল, যে মোরাল ভার্চুসগুলোর কথা বলা হয়েছিল, সেই মোরাল ভার্চুস আমাদের আজকের পৃথিবীতে থাকাটা খুব 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 স্বাভাবিক। অমর্ত্য সেন তার পরিচিতি হিংসা বইতে অশোকের এই মোরাল ভার্চুসের কথা বলতে গিয়ে বললেন যে সারা পৃথিবী জুড়ে, পরিচিতি হিংসা বইতে বলছেন, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন যে মাধ্যম রয়েছে, বিভিন্ন যে দেশ রয়েছে, বিভিন্ন যে সংস্কৃতি রয়েছে, তাদের মধ্যে ফারাক রয়েছে। জামাইকাতে বড় হয়ে ওঠা একটি ছেলের সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে বেড়ে ওঠা একটা ছেলের বা একটি মেয়ের সংস্কৃতিগত, ভৌগোলিকগত তফাৎ থাকতে পারে, আবহাওয়াগত তফাৎ থাকতে পারে, কিন্তু দিনের শেষে গিয়ে তাদের যেখানে গিয়ে মিল রয়েছে, যে জায়গায় তাদের মধ্যে সমন্বয় রয়েছে, সেটা হচ্ছে কিন্তু হিউম্যানিটি, মানবিকতা। তাই অশোকের ধর্ম, অশোক কী শেখালেন তার অশোকের ধর্মের ভেতর? অশোকের ধর্ম এতটাই প্রাসঙ্গিক যে কোফি আনান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে নতুন করে শিক্ষা দেওয়ার জন্য যখন তিনি রাষ্ট্রসংঘের মহাসচিব ছিলেন, তিনি যখন তার ওই বিদায়ী ভাষণ দিচ্ছেন, তখন তিনি অশোকের ধর্মকে, অশোকের কথা মনে করাচ্ছেন। ভাবতে পারো এখানে ইতিহাসের সার্থকতা। তাই ইতিহাসকে যারা শুধুমাত্র অতীতের ঘটনাবলীর একটি অতীতের ঘটনাবলীর একটি সর্বাত্মক ভাবনা বলে যারা দেখিয়ে দিতে চান, আসলে তা নয়। তাই যখন তুমি অপশনাল নোটস লিখবে,
তখন এই আধুনিক ভাবনার যেন প্রভাব তোমার লেখার মধ্যে দেখতে পাওয়া যায়। তবেই তো এক্সামিনারকে তুমি চেনাতে পারবে তোমার জাতটা, যে তুমি অশোকের ওই ধর্ম জীবন মুখোপাধ্যায়ের বইয়ের পাতার থেকে তুলে এনে জীবন্ত করে ফুটিয়ে তুলছো তোমার খাতার ভেতরে। এক্সামিনার মোহিত হয়ে যাবেন। অর্থাৎ এইভাবে জীবনমুখী যে দিকটা রয়েছে ইতিহাসের যে জীবনমুখী দিক, এই কারিকুরি করার জায়গাটা অন্য কোনো সাবজেক্টে পায় বলে মনে হয় না, যেটা ইতিহাস কিন্তু করতে পারবে। এই জীবনমুখী দিককে তুমি যত বেশি ভালোভাবে তুলে ধরতে পারবে, তত বেশি করে তোমার কিন্তু অপশনাল নাম্বার তোলাটা কিন্তু জায়গা তৈরি হবে। আমি দেখবে তোমাদের প্রত্যেকটা নোটসে আমি সেই জীবনমুখী ভাবনাকে তুলে ধরতে চেষ্টা করেছি। যেমন ধরো ড্রেন অফ ওয়েলথের মতো একটা একেবারে বলা যেতে পারে একটা কি বলবো, যে একটা মানে একটা খুব এমন একটা প্রশ্ন ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নিষ্ক্রমণ, স্বভাবতই বলা যেতে পারে এই প্রশ্নটা হচ্ছে একটা কারিকুরি দেখানোর জায়গা নেই, অবশ্যই আছে। দেখো আমি এখানে লাইনটা দেখো ভূমিকায় কি বলেছি, যে পলাশির যুদ্ধ ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ স্থাপনের ক্ষেত্রে প্রথম সাম্রাজ্যবাদী মাইলস্টোন হিসেবে পরিগণিত হয়। তাই পলাশির যুদ্ধ পরবর্তী ভারতবর্ষে বণিকের মানদণ্ড থেকে রাজনৈতিক মানদণ্ডে রূপান্তরিত ব্রিটিশ সাম্রাজ্যবাদের সর্বগ্রাসী ঔপনিবেশিক শাসন স্বীকৃতি ছিল দ্রৌপদীর বস্ত্রহরণের ন্যায় ভারতীয় অর্থনীতির সর্বস্ব হরণ। দ্রৌপদীর বস্ত্রহরণের ন্যায় ভারতীয় অর্থনীতির সর্বস্ব হরণ। তাহলে দেখো যে বিষয়টা বলার এখানে, সেটা হচ্ছে কি, আমি এই ভূমিকাতে যে প্রশ্নটা তুলে ধরলাম, যে ভূমিকার ভেতরে কিন্তু এক্সামিনারকে চমকে দিয়েছি একটা জায়গায়, যে যেভাবে ইংরেজরা ভারত থেকে সর্বস্ব লুট করে নিয়ে গিয়ে ভারতকে একেবারে হিত সর্বস্ব করে দিয়েছিল, সেটাকে আমরা কিন্তু দ্রৌপদী বস্ত্রহরণের সঙ্গে কিন্তু তুলনা করেছি। এবং দেখো আমাদের এই নোটস যেটা রয়েছে ড্রেন অফ ওয়েলথের মধ্যে একটা একেবারে তথ্যভিত্তিক প্রশ্ন। দেখো সেই তথ্যভিত্তিক প্রশ্নের ছত্রে প্রতি পরতে কিন্তু আমরা এই ড্রেন অফ ওয়েলথের সম্পদ নিষ্ক্রমণের যে মেকানিজমগুলো ইংরেজরা ব্যবহার করেছিল তার কথাগুলো উল্লেখ করেছি। যেমন দেখো টাকার নেশে উন্মুক্ত হয়ে লর্ড ক্লাইভের হাত ধরে প্রথম বলা যেতে পারে এই ড্রেন অফ ওয়েলথ শুরু হলো। সেই লর্ড ক্লাইভ কী বলে, দেখো শুধু টাকা এবং সে টাকা নষ্ট করানোর সময় কিন্তু একেবারে নেই। আমরা কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়েছি দেখো, 1757 থেকে 66 সালের ভেতর সম্পদের পরিমাণ ছিল 50 কোটি টাকা। আবার 1773 সালে বেআইনি ব্যবসা তুলে ধরল হেস্টিংস কোম্পানি করা হয়েছে আইন লোভনীয় বেআইনি গোপন কন্ট্রাক্ট। এবং এই ইনস্ট্রুমেন্টাল আর্থিক শোষণ তথা প্লান্ডার অফ পলাসি, আমরা যেটা বলি প্লান্ডার অফ পলাসি বা পলাশির লুণ্ঠনের শব্দটা প্রথম যিনি ব্যবহার করেন তার নাম হচ্ছে কিন্তু ব্রুকস অ্যাডামস। এবং দেখো আমরা ড্রেন অফ ওয়েলথের এই নোটটাই দেখবে তোমরা, ড্রেন অফ ওয়েলথের প্রত্যেকটা আমি এই মেকানিজমের কথা বলেছি। এই দেখো ইনভেস্টমেন্টের কথা বলেছি, ইনভেস্টমেন্ট ছিল ড্রেন অফ ওয়েলথ ভারত থেকে সম্পদ নিজের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই ড্রেন অফ ওয়েলথকে যিনি চ্যালেঞ্জ করেছেন থিওডর মরিসন, এই ভদ্রলোক আবার ড্রেন অফ ওয়েলথকে চ্যালেঞ্জ করে বলছেন না, ড্রেন অফ ওয়েলথ কোনো ঘটেনি, এটা আসলে ভারতীয়রা বেআইনিভাবে বলেছেন। তো এবার তার এই বক্তব্যকে আমরা আবার কাউন্টার করেছি, এবং সেই কাউন্টার থেকে দেখো বলেছি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে দেখা আছে প্রথম 6 বছরে মোট রাজস্বের পরিমাণ ছিল 13,66,761 পাউন্ড। খরচের পরিমাণ ছিল কত, 9,27,609 পাউন্ড। অর্থাৎ এত পাউন্ড মানে 4 লক্ষ প্রায় 39,152 পাউন্ড সেটা কিন্তু ইংল্যান্ডে পাঠানো হচ্ছে। এই পদ্ধতিগুলো হোম চার্জেস। তাহলে দেখো আমরা এখানে মেকানিজমের কথাগুলো সব কটা বলছি, যে কীভাবে ড্রেন অফ ওয়েলথকে মেকানিজমের তার ইনস্ট্রুমেন্টগুলো কী কী, একটা বলেছি ইনভেস্টমেন্ট, একটা বলেছি হোম চার্জেস, এবং আরেকটা ছিল হোম চার্জের খাতা খরচা, পরিসংখ্যান। আমরা এখানে পরিসংখ্যানের তত্ত্ব কিন্তু এখানে তুলে ধরেছি। আবার এই ড্রেন অফ ওয়েলথ থেকে বিপুল পরিমাণ অর্থ অপরিমিতভাবে ইংল্যান্ডে যে পাচার হতো, সেটা শিল্প বিপ্লবের সঙ্গে ড্রেন অফ ওয়েলথের সম্পর্ক, সে কথাটা কিন্তু আমরা উল্লেখ করেছি। তো দেখো এই যে প্রশ্নটা, এবং দেখো সেখানে আমরা বলেছি যে কার্ল মার্কসের কথাও বলেছি, দি ট্রেজার ফ্লোটেড ব্যাক, এইটা ফ্লোটেড ব্যাক টু দ্য মাদার কান্ট্রি অ্যান্ড ওয়্যার দাস ফর্মড ইনটু ক্যাপিটাল। তো মানে ভারতের সম্পত্তি নিয়ে ভারতকে শোষণ করে ভারত থেকে সম্পত্তি লুট করে ভারতের সম্পত্তি দিয়ে ভারতকে পরিচালনা করা, ভারতকে শোষণ করা, আর তাদের নিজেদের আর্থিক সম্পত্তিকে দ্বিগুণ করা বা তাকে
শক্তিশালী করা, এটাকে তো আমরা বলতে পারি যে ড্রেন অফ ওয়েলথ। কি এটা তো ড্রেন অফ ওয়েলথের সবচেয়ে বড় চরিত্র। আর সেই ড্রেন অফ ওয়েলথের চরিত্র বলতে গিয়ে দেখো এখান থেকে ইংরেজরা যেভাবে লুট করেছিল, আমরা সেই লুটের গল্পটা তুলে ধরেছি। দেওয়ানির পূর্বে বাংলা থেকে তাদের ভূমিধসের পরিমাণ ছিল ব্রিটিশদের 8,17,000 পাউন্ড। 1765 থেকে 66 সালের ভেতর ইংরেজরা বাংলা থেকে 1,47,000 পাউন্ড রাজস্ব আদায় করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সাল হচ্ছে, তখন সেটা বাড়ানো হচ্ছে কত না 3,40,000, প্রায় 34 লক্ষ পাউন্ড। এই ঘটনাগুলো কি উল্লেখ করছি আমরা? এই ঘটনাগুলো আমরা উল্লেখ করছি যে চিরস্থায়ী বন্ধ, যে ইংরেজরা যে এই ল্যান্ড মানে এই যে ড্রেন অফ ওয়েলথ খাতে তাদের আরও একটা মেকানিজম ছিল কিন্তু ল্যান্ড রেভিনিউ পলিসি। ল্যান্ড রেভিনিউ পলিসিতে তারা এই কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ থেকে ভারত থেকে কিন্তু সম্পদ উৎখনন করেছিল। আবার দেখো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পতন, সেটাও দেখো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পতনের রূপরেখা নিয়ে যখন আলোচনা করেছি তখন সেখানে আমি বলেছি যে এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে তারা শব্দ ব্যবহার করে, তারা অবশিল্পায়ন বা বলেছি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এবং তারপর এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির পতনের পিছনে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল? দেখো শিল্প বিপ্লবকে আমরা দায়ী করেছি। কেন শিল্প বিপ্লবকে দায়ী করা হয়েছে? এবং দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে তোমার যে ভারতীয় বস্ত্রশিল্প কীভাবে ইংরেজরা কার্যত মানে কুড়ে কুড়ে ভারতের বস্ত্রশিল্পকে তারা একেবারে শেষ করে দিয়েছে, তারা একটা এক্সাম্পল দিয়েছে। দেখো 1795, কারণ কটন শিল্প মানে তো ভারতের বস্ত্রশিল্প। এবং দেখো আমরা স্ট্যাটিস্টিক্স 1795 সালে একটা স্ট্যাটিস্টিক্স, 1797 সালে একটা স্ট্যাটিস্টিক্স, বাংলা থেকে লন্ডনে 1798 থেকে 97 থেকে 98, 1808 থেকে 1809। তার মানে এই প্রশ্নটার, এবং একই সঙ্গে দেখো যে সেটা হচ্ছে আমরা এখানে একটা টেবিল পর্যন্ত দিয়েছি যে ইংল্যান্ডে জিনিসটা ভারতে অবাধে আসতে পারে, তাই আমদানি শুল্ক ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হলো, তার উদাহরণ দিয়েছি। আর ভারতীয় সুতি বস্ত্র যে যাতে ইউরোপের বাজারে প্রবেশাধিকার না পায় তা সুনিশ্চিত করার জন্য আমরা একটা এক্সাম্পল দিয়েছি। সুতরাং দেখো এই যে আমরা বিষয়টা আলোচনাটা করেছি, প্রশ্নটা, এই প্রশ্নটা আমি কেন তোমাদের সঙ্গে রাখলাম, এটা দেখো একটা তথ্যভিত্তিক প্রশ্ন এবং তথ্যের সাপেক্ষে আমি কিন্তু আমার বক্তব্যগুলোকে আমার এই নোটসে তুলে ধরেছি। তাই আমি আবারও তোমাদেরকে বলছি, পাতা হলো এটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তুমি প্রশ্নটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছো কিনা। সেখানে পাতা দেখার কোনো প্রয়োজন নেই, প্রশ্নটা সঠিক উপস্থাপন করা। আর একটা কথা, সেটা হচ্ছে বানান ঠিক রাখা, বাংলা বানানের অবশ্যই গণ্ডগোল না করা। আধুনিক সংসদ অভিধান অনুযায়ী যে বাংলা বানান, সেই বাংলা বানান বিধিকে নিয়ন্ত্রিত রেখে সুন্দরভাবে উপস্থাপন করার মধ্যে দিয়ে তুমি WBCS অপশনাল হিস্ট্রিতে একটা ভালো স্কোর সিকিওর করতে পারবে, বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিশন WBCS এর যে মেল আইডি আছে সেখানে তোমরা জানিও, আমি তোমার প্রশ্ন অপেক্ষায় থাকবো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আনসার দেবো। বেশ।